হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে রায়ান মার্টিনের মডেল কোশ্চেন সেট 6-এর পার্ট 2 শুরু করছি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশানটাকে অন করে রাখবে। দেখো, এর আগে আমরা এই মডেল কোশ্চেন সেট 6-এর 1 থেকে 18 পর্যন্ত যে এমসিকিউ সেগুলো দেখেছিলাম। আজকে 19 নাম্বার থেকে শুরু হবে। দেখো, 19 নম্বরের যে কোশ্চেনটা দেওয়া আছে, কি বলেছে, এম ভরের কোনো বস্তু থিটা কোণে আনত তলে স্থির অবস্থায় আছে। বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি নিজের ওজনের ক্রিয়ায় নিম্নমুখে গতিশীল হবে কোন শর্তে? দেখো, আমরা জানি কোনো একটা বস্তু যদি নততলের উপরে রাখা থাকে, তাহলে কোনো একটা বস্তু তুমি ধরে নাও এই নততল তার উপরে কি স্থির অবস্থায় আছে। তাহলে স্থির অবস্থায় যদি থাকে তাহলে তার উপরে যে বলটা কাজ করে, কি কি বল সেগুলো আমরা দেখে নেব। তাহলে দেখো, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এর যে ওজন এমজি সেটা নিচের দিকে কাজ করবে। আর এই বরাবর যদি আমরা রেখা টানি একটা, তাহলে এটাও থিটা। এইদিকে ওজনের যে উপাংশ সেটা হবে এমজি কস থিটা, আর এই দিকে যেটা আছে উপাংশ সেটা হচ্ছে এমজি সাইন থিটা। আর এর উপরে যে লম্ব প্রতিক্রিয়া বল সেটা উপরের দিকে কাজ করে এন। এবার দেখো, এমজি সাইন থিটা যে বল সেটা চাইবে বস্তুটাকে নতদল বরাবর নিচের দিকে নামাতে। আর যখনই নিচের দিকে নামার চেষ্টা করবে, এইদিকে একটা ঘর্ষণ বল কাজ করবে এফ। সেই এফ সমান কত? মিউ ইন্টু এন। এই এনের ভ্যালু আবার কার সঙ্গে সমান হবে? এমজি কস থিটা। তাহলে এখান থেকে দেখো, এফ যেটা সেটা আসবে মিউ এমজি কস থিটা। এবার দেখো, এই বস্তুটার এমজি সাইন থিটা যে বল সেটা চাইবে বস্তুটাকে নিচে নামাতে, আর ওই মিউ এমজি কস থিটা যেটা সেটা চাইবে বস্তুটাকে আটকাতে। তাহলে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে তখন অবশ্যই এই এমজি সাইন থিটা এটার সমান কত হবে? মিউ এমজি কস থিটা। এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলে কি হবে? ও সাম্যাবস্থায় থাকবে। আর সাম্যাবস্থায় থাকলে দেখো, এখানে এমজি যদি আমরা কেটে দিই, এখান থেকে আসবে সাইন থিটা বাই কস থিটা, এটা সমান কত আসবে? মিউ। তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা এটা সমান কত আসবে? মিউ। তাহলে এখান থেকে দেখো থিটার যে ভ্যালু, থিটা সমান কত আসবে? ট্যান ইনভার্স অফ মিউ। তাহলে যদি থিটার ভ্যালুটা ট্যান ইনভার্স অফ মিউ এর সঙ্গে সমান হয় তাহলে তখন কি হবে? সাম্যাবস্থায় থাকবে। আর যদি থিটার ভ্যালুটা ট্যান ইনভার্স মিউ এর থেকে বড় হয় তাহলে ও তখন কি হবে? নিচের দিকে নামবে। তাহলে নিচের দিকে নামার শর্ত হচ্ছে এইটা, যে থিটার যে ভ্যালু সেটা ট্যান ইনভার্স অফ মিউ তার তুলনায় কি হবে? বড় হবে। যদি বড় হয় তাহলে তখন এমজি সাইন থিটাটাকে বেশি হবে, আর উপরের দিকে যে ঘর্ষণ বলটা আছে সেটা কম হবে। ও তখন কি হবে? নিচের দিকে নামবে। তাহলে এটাই হচ্ছে শর্ত। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখব। দেখো কি বলেছে, 20 নাম্বার যেটা, বৃত্তপথে সমদ্রুতিতে আবর্তনশীল বস্তুকণার গতিবেগ ভি ও ত্বরণ এ হলে, দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 0 ভেক্টর, তারপরে এ ডট ভি ইকুয়াল টু 0, এ ডট ভি ইকুয়াল টু এ ভি, আর এ ডট ভি ইকুয়াল টু কত? 1। আচ্ছা দেখো, এখানে বস্তুকণাটা কি করছে? বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে দেখো, যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে আমরা জানি বস্তুটার যে গতিবেগ সেই গতিবেগের অভিমুখ সবসময় কি পরিবর্তন হয়। আচ্ছা, এখানে দেখো, যদি কোনো একটা বস্তুকণা বৃত্তাকার পথে ঘোরে আমরা জানি তার কেন্দ্র বরাবর একটা ত্বরণ থাকে, যেটাকে বলা হয় কি? সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ। সে অভিকেন্দ্র ত্বরণ কেন্দ্র বরাবর। আর বস্তুকণা যদি বৃত্তাকার পথে ঘোরে, এখানে গতিবেগের যে অভিমুখ সেই গতিবেগের অভিমুখ কোন বরাবর হবে? এই বরাবর। তাহলে দেখো, এখানে যেহেতু
দ্রুতিতে ঘুরছে, তাহলে তার দ্রুতির মানটা কী হবে, সমান হবে, কিন্তু বেগের অভিমুখ প্রতিনিয়ত কি পরিবর্তন হবে। এখানে থাকলে এখানে এই দিকে, এখানে যদি থাকে তাহলে স্পর্শক বরাবর এই দিকে, এখানে থাকলে হবে এই দিকে, এখানে যদি থাকে তাহলে তখন এই দিকে যাবে। আর সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন বা অভিকেন্দ্র যে ত্বরণ সেটা সব সময় কোন বরাবর কাজ করবে, কেন্দ্র বরাবর কাজ করবে। তাহলে দেখো প্রত্যেকটা কেসের ক্ষেত্রে এই ত্বরণ এ আর ভেলোসিটি ভি তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। আর অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তখন তাদের যে ডট প্রোডাক্ট সেটা কত হবে, 0 হবে। দেখো আমরা জানি দুটো ভেক্টর যদি পরস্পর লম্বভাবে অবস্থিত হয়, দেখো এ ডট বি, এটাকে আমরা ভাঙলে কি জানি, এ বি কস থিটা হয়, তাই তো। এবার যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয় তাহলে এ বি ইন্টু কত, কস 90 ডিগ্রি। কস 90-র ভ্যালু 0, মানে তখন কী হবে, 0 হবে। এখানেও দেখো এ আর ভি যেহেতু পরস্পর সমকোণে বা 90 ডিগ্রি কোণে আছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণের যে কস যদি আমরা নিই তাহলে সেটা কী হবে, 0 হবে। তাহলে এটার সঠিক উত্তর হবে এ ডট ভি, এটার সমান কত, 0। তারপরে দেখো অপশান এটা হচ্ছে, বিটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, কোন ন্যূনতম গতিবেগে, এককটা বলে দিয়েছে মিটার পার সেকেন্ড, একটি গাড়ি 150 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে নিরাপদে বাঁক নিতে পারে, রাস্তা ও চাকার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.6 এবং জি এর ভ্যালু বলে দিয়েছে। তাহলে দেখো আমরা জানি কোনো একটা বস্তুকণা যদি বৃত্তাকার পথে বাঁক নেয় তার সর্বাধিক যে গতিবেগ, গতিবেগের রাশিমালা আমরা জানি vm, এটা সমান √/, ফর্মুলা কি, মিউ আর ইন্টু জি, এটা হচ্ছে ফর্মুলা। আমরা এই ফর্মুলাতে বসাবো। তাহলে দেখো vm এটা সমান √/, মিউ এর ভ্যালু কত বলে দিয়েছে, 0.6, আর মানে ব্যাসার্ধ সেটা বলে দিয়েছে 150, আর জি এর ভ্যালু কত, 10। তাহলে এটা দেখো, এটা যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে নিচে একটা 10, 0 0 কেটে গেল, তাহলে √/, 6 × 150, এটা করলে কত, 900, এটা কার ভ্যালু, ভিএম এর ভ্যালু। তাহলে ভিএম এটার সমান দেখো কত আসবে, 30 মিটার পার সেকেন্ড, তাই তো। √/, 900, এটা রুট করলে দেখো কত আসবে, 30। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান বি, 30 মিটার পার সেকেন্ড। এখানে দেখো এক একটা প্রথমেই দেওয়া আছে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, থিটা নতিকোণের একটি নততলে এম ভরের একটি বস্তু ঠিক স্থির অবস্থায় আছে, বস্তুটিকে ইউ বেগে উপরের দিকে ঠেলে দেওয়া হলো। বস্তু ও নততলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি নততল বরাবর যে দূরত্ব গিয়ে থামবে তা হলো। আচ্ছা, তাহলে আমরা একটা নততল অঙ্কন করি। আমরা দেখেছি একটু আগেই দেখলাম যে নততল বরাবর যদি কোনো একটা বস্তু থাকে তাহলে ওর বল যেগুলো কাজ করে সেগুলো আমরা একটু আগে দেখে নিই। তাহলে এখানে দেখো এম ভরের একটা বস্তু, তাহলে এর যে ওজন, সেই ওজন mg নিচের দিকে কাজ করবে, আর এই বরাবর এর থাকবে কি mg cos থিটা, আর তার সঙ্গে এইভাবে লম্ব দিকে থাকবে mg sin থিটা, আর এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা। এবার দেখো যদি স্থির অবস্থায় থাকে, প্রথমে দেখো বলেছে কি স্থির অবস্থায় আছে, তাহলে এইদিকে যে বলটা কাজ করবে ঘর্ষণ বল, সেটা আমরা জানি মিউ mg cos থিটা। ঠিক আছে, এবার দেখো যেহেতু প্রথমে সে স্থির অবস্থায় আছে তাহলে অবশ্যই mg sin থিটা আর মিউ mg cos থিটা পরস্পর কি সমান হবে। প্রথম কন্ডিশনটা দেখো, তাহলে mg sin থিটা এটা সমান কত হবে, অবশ্যই মিউ mg cos থিটা। ঠিক আছে, এবার দেখো যখনই বস্তুটাকে উপরের দিকে ঠেলে দেওয়া হবে, তাহলে উপরের দিকে যদি ঠেলে দেওয়া হয় তাহলে সে উপরের দিকে কি উঠবে, দিয়ে এখানে দেখো বেগ যেটা বলেছে সে বেগটা কত, ইউ। তাহলে উপরের দিকে যখনই কোনো একটা বস্তুকে তোলা হবে, ও যে ঘর্ষণ বল সেটা কিন্তু নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, তাহলে ওই নিচের দিকে যে বলটা কাজ, মানে নিম্নমুখী আমরা যদি মোট বল ক্যালকুলেশন করি,
তাহলে দেখো নিম্নমুখী লব্ধি বল, নিম্নমুখী লব্ধি বল, দেখো নিচের দিকে তখন mg সাইন থিটাটাও কাজ করবে, আর সেই সঙ্গে সঙ্গে কি ওই মিউ mg কস থিটা সেটাও নিচের দিকে কাজ করবে। তাহলে mg সাইন থিটা প্লাস কত মিউ mg কস থিটা, এটা হলো নিম্নমুখী কি লব্ধি বল। এবার দেখো এখানে আমরা একটা কাজ করি, mg সাইন থিটা এটা থাকলো, আর এখানে দেখো আমরা আগে যেটা পেলাম মিউ mg কস থিটা, যেটা প্রথম কন্ডিশন mg সাইন থিটার সঙ্গে সমান, তাহলে এখানে mg সাইন থিটা কি আমরা বসিয়ে দিলাম। তাহলে এটার সমান কি আসছে 2mg সাইন থিটা, এটা হলো নিম্নমুখী লব্ধি বল। তাহলে এর মন্দন যদি আমরা ক্যালকুলেশন করি, মন্দন এ এটা সমান কি হবে 2mg সাইন থিটা বাই কি তার ভর, তাহলে এটা সমান দেখো কত আসবে 2g সাইন থিটা, এটা আসবে। কারণ দেখো বস্তুটা উপরে উঠছে, দিয়ে একটা নির্দিষ্ট সময় পরে সে কি থেমে যাবে, তার মানে অবশ্যই তার কী হবে একটা মন্দন হবে, সেই মন্দনের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো প্রাথমিক বেগ যেটা সেটা ইউ, আর অন্তিম গতিবেগ যদি ভি হয় সেটা কত হবে 0 হবে। আমরা একটা সমীকরণ দেখো জানি ভি স্কোয়ার এটা সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এই সমীকরণটাকে ইউজ করব। আচ্ছা ভি মানে অন্তিম গতিবেগ সেটা 0, প্রাথমিক গতিবেগ ইউ স্কোয়ার, আর এটা দেখো 2 ইন্টু এ, এর ভ্যালু কত আছে 2 ইন্টু জি ইন্টু কত সাইন থিটা ইন্টু এখানে দেখো কত এস। এটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে দেখো 4g সাইন থিটা হয়ে যাবে, তাহলে 4g সাইন থিটা ইন্টু এস এটা সমান কত ইউ স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো এস এটা সমান কি আসবে ইউ স্কোয়ার বাই 4g ইন্টু সাইন থিটা, তাহলে এটাই হবে ওই বস্তুটার কি সরণ, অর্থাৎ এই এস বা ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা এতটা পরিমাণে গিয়ে ওই বস্তুটা কী হবে থামবে। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান দেখো সি, ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের যে কোশ্চেনটা আছে সেটাতে চলে যাব। কি আছে দেখো 23 নম্বরের কোশ্চেন, সমদ্রুতিতে, দ্রুতির ভ্যালুটা বলে দিয়েছে কত ভি, বৃত্তপথে ঘূর্ণায়মান কোনো বস্তুকণা যে সময়ে থিটা কোণে ঘোরে সেই সময়ে কণার বেগের পরিবর্তন হবে। আচ্ছা এখানেও দেখো বস্তুটা কণাটা কি বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে আমরা একটা বৃত্তাকার পথ এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা আমরা ধরে নিচ্ছি এটা সেই বৃত্তের হচ্ছে কি কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, সেই কেন্দ্রবিন্দুটা কি ও, তুমি ধরে নাও প্রথমে ওই বস্তু কণাটা এ বিন্দুতে ছিল, ঠিক আছে। তাহলে এ বিন্দুতে যখন ছিল তার বেগের যে অভিমুখ সেই অভিমুখটা কোন দিকে হবে স্পর্শক বরাবর, সেটাকে আমরা ধরে নিচ্ছি v1 ভেক্টর। তারপরে একটা বিন্দু থেকে দেখো অন্য একটা বিন্দুতে গেল, কোনো বস্তুকণা যে সময়ে থিটা কোণে ঘোরে, তাহলে থিটা কোণে ঘুরলে মানে এতে ছিল, দিয়ে এখান থেকে ধরো বিতে গেল, তাহলে এখানে দেখো এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত থিটা। এবার ও যখন বি পয়েন্টে গিয়েছে তাহলে এর যে ভেলোসিটি সেই ভেলোসিটির ডিরেকশান এখানে স্পর্শক বরাবর হবে, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি কত v2 ভেক্টর। আমাদেরকে আচ্ছা এখানে আরেকটা জিনিস ভালো করে মনে রাখবে, বৃত্তপথে যদি কোনো বস্তুকণা ঘোরে তাহলে প্রত্যেকটা বিন্দুতে বেগের মান সেম হবে, কিন্তু অভিমুখটা কী হবে আলাদা হবে। তাহলে এখানে দেখো ভি ভেক্টর, তার যদি আমরা v1 ভেক্টর তার যদি মডিউলাস দেখি তাহলে সে মডিউলাসটাকে এটাই হবে, আর এরও দেখো মডিউলাস কী হবে একই হবে, মানে বেগের মানটা কি সেম কিন্তু জাস্ট অভিমুখটা কি আলাদা। আচ্ছা আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অতএব বেগের পরিবর্তন এটাকে আমরা এইভাবে লিখছি v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর। আচ্ছা বেগের পরিবর্তনে যদি এবারে আমরা মান ক্যালকুলেশন করি,
তাহলে দেখো মডিউলাস যদি এটার আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হবে, রুট ওভার অফ V2 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার মাইনাস 2V1 V2 ইন্টু কত কস থিটা। দেখো ওই দুটো যে বেগ, সেই বেগ দুটোর মধ্যবর্তী, যেহেতু থিটা কোণে ঘুরেছে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, থিটাই হবে। এবার দেখো V2 আর V1 দুটোর ভ্যালু কি সেম, তাহলে এটা দেখো V স্কোয়ার, এটাও V স্কোয়ার মাইনাস 2 ইন্টু V স্কোয়ার ইন্টু এখানে কত কস থিটা। আচ্ছা, এখানে থেকে যদি আমরা দেখি, এখানে দেখো এটা মানে 2V স্কোয়ার আর ওখানেও 2V স্কোয়ার, কমন নিলে 1 মাইনাস কস থিটা এটা আসবে। তাহলে 1 মাইনাস কস থিটা, এটা যদি আমরা ফর্মুলায় ভাঙি, আচ্ছা এটা দেখো 2 ইন্টু V স্কোয়ার, এটার ফর্মুলা হয় 1, আচ্ছা এটার ফর্মুলা হয় 2 ইন্টু কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা দেখে নাও। এবার এখানে দেখো এই দুই কি কেটে যাচ্ছে। আচ্ছা ফর্মুলাটা এক মিনিট আমি একটু চেক করে নিই। দেখো এইভাবে একটু মনে রাখবে, আমরা জানি এটা যেটা আছে 1, সে 1-এর জায়গায় আমরা এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2। এটা 1 মাইনাস দিয়ে কি কস থিটা আছে, কস থিটার জায়গায় আমরা লিখতে পারি মাইনাস কস স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, দিয়ে কি হবে সাইন স্কোয়ার থিটা বাই 2। হ্যাঁ ঠিকই আছে ফর্মুলা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, দেখো এটা কেটে যাবে, ফর্মুলা ঠিকই আছে। আচ্ছা তাহলে এইবার এখানে দেখো 2 কেটে গেল, তাহলে এখানে ভি আছে, তাই তো। আচ্ছা সরি 2 আর 2 4 হবে, এখানে কাটবে না। আচ্ছা দেখো তাহলে এটা আসছে রুট ওভার অফ 2V স্কোয়ার ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানে দেখো 2 কটা আছে, দুটো V স্কোয়ার আছে আর সাইন স্কোয়ার আছে, তাহলে 2V ইন্টু কত হবে সাইন থিটা বাই 2। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা এমসিকিউ। তাহলে কণাটার যদি আমরা বেগের পরিবর্তন দেখি, তাহলে দেখো অপশান এটা হবে সঠিক উত্তর, 2V ইন্টু সাইন থিটা বাই 2। বোঝা গেল। এরপরে 24 নম্বরের যে এমসিকিউটা আছে সেটা দেখব আমরা। কি বলেছে, এফ সমান 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ নিউটন বলের অধীনে একটি বস্তু গতিশীল হওয়ায় y অক্ষ বরাবর বস্তুটি 10 মিটার গেল, বল দ্বারা কৃতকার্যের পরিমাণ। আর সেখানে কি কি দিয়েছে, প্রযুক্ত বল দিয়েছে, প্রযুক্ত বল এ ভেক্টর এটা দেওয়া আছে, সেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ, অত কি নিউটন। আর আরেকটা দেখো দেওয়া আছে বস্তুটা সরণটা কোন অক্ষ বরাবর হয়েছে, y অক্ষ বরাবর। তাহলে সরণ যদি আমরা দেখি, সরণটা হচ্ছে 10 মিটার আর এটা যেহেতু y অক্ষ ওই জন্য j ক্যাপ। বোঝা গেল, সরণ পেলাম। তাহলে অতএব তার যে কৃতকার্য বা ওয়ার্ক ডান, এটা সমান আমরা জানি যে এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে এফ ভেক্টরের জায়গায় আছে 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এখানে ডট দিয়ে দেখো কী হবে 10j ক্যাপ। আমরা জানি জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট প্রোডাক্ট 1 হয়, বাকি সব 0। তাহলে এটার সমান দেখো কত আসবে 150, কারণ এখানে 10 আর এখানে 15 গুণ হয়ে যাবে, তাহলে এত কী হবে জুল, তাহলে 150 জুল। তাহলে অপশান সি যেটা সেটা হবে সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আছে 25 নাম্বার, দেখো কি বলেছে, একটি গাড়ি স্থির ক্ষমতার ইঞ্জিনের সাহায্যে ঘর্ষণহীন সমতল রাস্তায় চলছে, এর বেগ যেটির সঙ্গে সমানুপাতিক।
দেখো ক্ষমতা দেওয়া আছে, সেখান থেকে কি বেগটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো আমরা জানি ক্ষমতা পি এটার সমান প্রযুক্ত বল ইন্টু কি বেগ ভি। ক্ষমতা এটা সমান কার্য বাই সময়ও হয়, আবার ক্ষমতা সমান বল ইন্টু বেগও হয়। কারণ দেখো কার্য মানে বল ইন্টু সরণ, সেই সরণকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে সেটা বেগ হবে। আচ্ছা, এবার এখানে এইটাকে আমরা এইভাবে লিখছি, এফ যেটা সেই এফ মানে আবার এম এ হয়, এ মানে আবার দেখো আমরা জানি ডিভি বাই কত ডিটি ইন্টু এখানে কি আছে ভি আছে। আচ্ছা, এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে দেখো পি বাই এম ইন্টু ডিটি এটার সমান আমরা ডান দিকে লিখছি কি ভি ইন্টু ডিভি, এটা আসবে। এবার আমরা কি করছি, দুই দিকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে দেখো এটা পি বাই এম আর ডিটির ইন্টিগ্রেশন করলে কত টি, আর এটার ইন্টিগ্রেশন করলে কত হবে ভি স্কোয়ার বাই কত 2। ঠিক আছে, এবার এখান থেকে দেখো ভি স্কোয়ার এটা সমান কি আসবে 2p বাই এম ইন্টু কত টি। তাহলে এখান থেকে দেখো ভি সমান কী হবে √2p বাই এম ইন্টু এখানে কত √t। তাহলে যেহেতু এই টোটালটা কি ধ্রুবক রাশি, কারণ দেখো কোশ্চেনে বলেছে স্থির ক্ষমতার, কারণ ক্ষমতা পি এর ভ্যালু ধ্রুবক, এম এর ভ্যালু ধ্রুবক হয়। তাহলে এখান থেকে দেখো ভি এটা সমানুপাতিক কি √t। তাহলে কণাটার গতিবেগ সময়ের √t এর সঙ্গে কী হবে সমানুপাতিক হবে। অপশান সিটা হবে তোমার সঠিক উত্তর। আচ্ছা, এই গেল 24 নম্বরের কোশ্চেন। 25 নম্বর, এবার আমরা 26 নম্বরের কোশ্চেনটা দেখব। দেখো কি আছে, কোনো গতিশীল বস্তুর গতিশক্তি ই ও ভরবেগ পি হলে পি আর 1/√t এর লেখচিত্র কীরকম হবে। তাহলে পি ভার্সেস 1/√e। আচ্ছা দেখো আমরা জানি কোনো একটা বস্তুর ভরবেগ পি এটা সমান √2me, এটা হয় কি লেখচিত্র, তাই না? এটা হচ্ছে সমীকরণ। তাহলে আমরা যদি পি এর সঙ্গে ই এর একটা লেখচিত্র অঙ্কন করি, এই দিকে ধরো আমরা নিচ্ছি √e আর এই দিকে আমরা নিচ্ছি কি পি। তাহলে পি আর √e তার মধ্যে যদি লেখচিত্র আমরা একটা অঙ্কন করি তাহলে দেখো এটা কি আছে সমানুপাতিক। তাহলে যদি সমানুপাতিক হয় তার লেখচিত্রটা কি হয়, আমরা জানি একটা যদি বৃদ্ধি পাই তাহলে অন্যটাও কি হবে বৃদ্ধি পাবে, তাই তো? আর আমাদের এখানে যেটা লেখচিত্র করতে বলেছে উল্টোটা 1/, করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইবার এই লেখচিত্রটা আমরা এটা যেটা এক্স অক্ষ বরাবর আমরা √e নিয়েছি, এইবার আমরা ওই অক্ষ বরাবর কি 1/√e নেব। ঠিক আছে, দেখো আমরা যদি এমনি রুট না নিই, যদি কে এর সঙ্গে লেখচিত্র অঙ্কন করি বা ই এর সঙ্গে লেখচিত্রটা দেখো আমরা বই এর আগে থিওরিতে পড়েছি। এই দিকে নিলাম কি ই মানে গতিশক্তি আর পি, যেহেতু পরস্পর সমানুপাতিক তাহলে একটা বাড়লে আর একটা কি বাড়বে। এবার এই কোশ্চেনে যেটা আমাদেরকে বলেছে পি এর সঙ্গে 1/√e। আচ্ছা 1/√e। তাহলে দেখো ই যদি বৃদ্ধি পাই তাহলে 1/eটা কি হবে হ্রাস পাবে। তাহলে এখানে এইটা যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্রটা দেখো এই দিকে হচ্ছে 1/√e আর এই দিকে আছে কি পি। তাহলে ই যত বাড়বে পি তত কী হবে কমবে। তাহলে এটা যদি আমরা লেখচিত্রটা দেখি তাহলে সেই লেখচিত্রটা এরকম টাইপের হবে। এই যে লেখচিত্রের প্রকৃতি, এই প্রকৃতিটাকে বলা হয় কি আয়তাকার পরাবৃত্ত। তাহলে এইটার সঠিক উত্তর হবে আয়তাকার পরাবৃত্ত। দেখো ই যত বাড়ছে পি তত কি কমছে, তাহলে একটা বৃদ্ধি পেলে অন্যটা যেহেতু কমছে ওই জন্য এইটার লেখচিত্রের যে প্রকৃতি সেই প্রকৃতিটা কীরকম হবে আয়তাকার পরাবৃত্ত। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 27 কি বলেছে, এম ভর ও এল দৈর্ঘ্যের একটি দণ্ড উলম্ব দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড় করানো আছে। এই অবস্থায় দণ্ডের স্থিতিশক্তি কত হবে।
তাহলে দেখো একটা দণ্ড আমরা নিচ্ছি, তাকে একটা দেওয়ালে দাঁড় করে দিচ্ছি। তাহলে তুমি ধরে নাও এটা দেওয়াল, আর এই দেওয়ালে একটা দণ্ড এইভাবে আছে। দণ্ডটা দেওয়ালের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে সেটা দেখো কত, 60 ডিগ্রি। কোশ্চেনে বলেছে দেওয়ালের সঙ্গে কত, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা 60। আর ওর ভর যদি এম হয় তাহলে দেখো ওর যে ওজন, সে ওজন এমজিটা মিডিল বিন্দু দিয়ে কাজ করবে। আর এর টোটাল যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে দেখো বলে দিয়েছে কত, এল। তাহলে দেখো টোটালটা এল, তাহলে এইটুকু কত হবে, L/2। আমরা ক্যালকুলেশন করব কি, স্থিতিশক্তি। দেখো এমনি আমরা জানি স্থিতিশক্তি ইউ, এটা সমান mg ইন্টু এইচ। এইচটাকে মাটি থেকে যতটা উচ্চতে আছে, তাহলে এখানে মাটি থেকে কতটা উচ্চতে আছে এইটা, তাহলে এইটাকে কি আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে এইবার দেখো ভালো করে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করছে। তাহলে টোটাল এইটা যেটা, সেটা যদি ধরো এইচ হয়, তাহলে এইটা কি আবার অর্ধেক হবে। তাহলে টোটাল এইটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে নাম দিয়ে দিচ্ছি এ, এটা বি, আর এটা কি সি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এ বিটা ক্যালকুলেশন করি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, তার মানে এটা লম্ব, এটা ভূমি, আর এটা কি অতিভুজ। এইখান থেকে আমরা কি করব, cos থিটা ক্যালকুলেশন করব। থিটার জায়গায় কত, 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি এটা সমান কী হবে, ভূমি বাই অতিভুজ। ভূমিকোণটা এ বি, আর অতিভুজের ভ্যালু কত, এল। তাহলে এখান থেকে দেখো এ বি সমান কী আসছে, এ বি সমান হবে এল ইন্টু cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু কত হয়, 1/2। আর এখানে দেখো এটা এ বি, তাহলে অর্ধেকটাকে আমাকে নিতে হবে, তাহলে AB/2। তাহলে দেখো অতএব এই কেসটার ক্ষেত্রে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, তার ওজন mg ইন্টু কী হবে, AB/ কত, 2। ঠিক আছে, তাহলে দেখো এটা হলো mg, এবির ভ্যালু কত, হাফ, আর এখানে একটা হাফ আছে, তার মানে 1/4। আচ্ছা, এখানে আর একটা এল আছে, তাহলে এখানে দেখো এটা L/4। তাহলে সঠিক উত্তর আসবে দেখো mg ইন্টু এল বাই কত, 4। এটা উত্তর। এবার দেখো এটা কোন অপশানে আছে, তাহলে দেখো অপশান ডি যেটা, সেটা আছে mg এল বাই কত, 4। তাহলে এটাই হবে সঠিক উত্তর। তারপরে 28 নম্বরেরটা কি বলেছে, একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত স্থিতিশক্তি হয় 100 জুল। যদি স্প্রিংটিকে আরও 2 সেন্টিমিটার প্রসারিত করা হয়, তবে বর্ধিত স্থিতিশক্তির পরিমাণ কত হবে। দেখো এই প্রবলেমটা এর আগেও আমরা একটা মডেল কোশ্চেন সেটা কিন্তু করেছিলাম, তাই না। তাহলে দেখো কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। এই কোশ্চেনটাও আগের কোনো মডেল কোশ্চেন সেটা আমরা পেয়েছিলাম, এটা পরের যেটা সেটাও পাচ্ছি। তাহলে মোটামুটি তোমরা যদি 10টা মডেল কোশ্চেন সেট ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকেই সব টাইপের কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা মডেল কোশ্চেন সেট তোমরা ভালো করে দেখবে এবং এই যে অ্যান্সার, সেই অ্যান্সারগুলো খাতায় লিখে নেবে। আচ্ছা, 28 নম্বরে দেখো প্রথমে 2 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে। আমরা ধরে সঞ্চিত স্থিতিশক্তির ফর্মুলা দেখো, স্প্রিংয়ের ক্ষেত্রে হাফ kx², এটা হচ্ছে ফর্মুলা, তাই তো। তাহলে প্রথম যে কেসটা, সেই কেসটাতে সঞ্চিত স্থিতিশক্তি বলেছে 100, আর এটা হলো হাফ, বল ধ্রুবক কে, আর প্রসারণ যেটা হয়েছে সেটা কত, সেটা দেখো 2 সেন্টিমিটার। আচ্ছা, এটা দেখো সেন্টিমিটারে আছে, তো ওটাকে যদি আমরা মিটারে করি, তাহলে এটাকে দেখো 100 দিয়ে কি ভাগ করে দিতে হবে, তাহলে তার কি স্কোয়ার। ঠিক আছে, হাফ kx²। তাহলে এখান থেকে দেখো আমরা কে এর একটা কি ভ্যালু পাবো, বা এখানে দেখো যেহেতু কেটা ধ্রুবক, তুমি এইভাবেও করতে পারো। কেটা যেহেতু ধ্রুবক, তাহলে ইউ সমানুপাতিক কী হবে, x²। ঠিক আছে, শর্টকাট যদি করতে হয়, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো u1/u2, এটা সমান কি x1² বাই কত, x2 তার স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো প্রথমে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে x1, পরে কত, x2, আর এটা প্রথমে শক্তি, এটা পরে শক্তি। আচ্ছা, এবার প্রথমে যে শক্তি সেটা দেখো 100 জুল বলে দিয়েছে, আর পরে যে শক্তি সেটাকে আমরা ধরে নিচ্ছি u2 থাকলো। প্রথমে দৈর্ঘ্য বৃদ্ধি কত, 2 তার স্কোয়ার, আর পরে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা 2। এখানে দেখো
প্রথমে 2 আবার পরে 2 হয়েছে, তাহলে মোট ও দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হবে 4, তাহলে 4 স্কোয়ার করে দিচ্ছি আমরা এটা। দেখো ইউ2টা হচ্ছে ওই টোটাল 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে শক্তি সেইটা। তাহলে এখান থেকে যদি আমরা ইউ2 ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, এটা দেখো 100, এই 4 স্কোয়ারটা এইদিকে চলে গেল 16, আর এখানে 2 স্কোয়ার মানে 4 এদিকে, তাহলে এটা কাটলে কত 4, তাহলে ইউ2 যেটা সেই ইউ2র ভ্যালু কত 400, তাহলে ইউ2র ভ্যালু 400 জুল। এটা কি, এটা হচ্ছে মোট 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রসারণ করতে গেলে শক্তি। তার মধ্যে প্রথম 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে কৃতকার্য 100 জুল। তাহলে বর্ধিত স্থিতিশক্তি মানে পরের 2 সেন্টিমিটারের জন্যে যে স্থিতিশক্তি সেটা কত আসবে, সেটার সমান দেখো অ্যাকচুয়ালি আসবে 400 জুল মাইনাস 100 জুল, এটা সমান কত 300 জুল। তাহলে বর্ধিত স্থিতিশক্তির যে মান সেটা কত হবে 400 জুল। মনে থাকবে, এটা 400 অ্যান্সার এসেছে। আবার এখানে দেখো 400 অপশান আছে, কেউ যেন ভুল করে এই 400 জায়গায় কি করে দিও না, অ্যান্সার করে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মনে থাকবে, কারণ কোশ্চেনে তোমাকে বর্ধিত স্থিতিশক্তি ক্যালকুলেশন করতে বলেছে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা দেখো, এটাও এর আগে করা হয়েছিল। কি বলেছে, দুটি ভিন্ন ভরের কণা, দুটো কি ভিন্ন ভর, স্থির অবস্থা থেকে মহাকর্ষ বলের ক্রিয়ায় পরস্পরের দিকে ধাবমান। কোনো নির্দিষ্ট সময়ে কণা দুটির গতিবেগ ভি ও টু ভি হলে তাদের ভর কেন্দ্রের বেগ হবে। দেখো আমরা এর আগে ভর কেন্দ্রের যে স্থিতিশক্তি সেটা দেখেছি, বা ভর কেন্দ্রের ভরবেগের ক্ষেত্রে দেখেছি, বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে কোনো বস্তু বা বস্তু সংস্থার ভর কেন্দ্র যেটা সেটা কী হবে, অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যদি স্থির থাকে তাহলে স্থির থাকবে, আর যদি গতিশীল থাকে তাহলে সমবেগে সরল রেখা বরাবর কী হবে, গতিশীল থাকবে। এবার এই যে কোশ্চেনটা সেখানে দেখো বলে দিয়েছে যে মহাকর্ষ বলের সাহায্যে কি তারা নিজেরা নিজেদের দিকে আসছে, এক্সটার্নাল কোনো ফোর্স কি এখানে অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে যেহেতু এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে ওর ভর কেন্দ্রে যে ভরবেগ সেটা কি স্থির থাকবে। কেন, কারণ দেখো প্রথমেও কিভাবে ছিল, স্থির অবস্থায় ছিল। তাহলে ভর কেন্দ্র আগে যেখানে ছিল, ভর কেন্দ্র পরে কি সেখানেই থাকবে, অর্থাৎ ভর কেন্দ্রের যে বেগ সেই বেগ কত হবে, 0। এর আগেও আমরা দেখেছিলাম এটা। আচ্ছা, তারপরে যে কোশ্চেন, এইরকম টাইপের কোশ্চেন দেখো কোনো মডেল সেটে এখনও পর্যন্ত আসেনি। কি বলেছে, এক্স ওয়াই তলে একই ভরের 3টি কণা আছে। ঠিক আছে, একই ভরের 3টি কণা, তাদের অবস্থান হলো যথাক্রমে 1,1, 2,2 ও 3,3। ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। দেখো আমরা জাস্ট ফর্মুলায় বসাবো। এখানে দেখো 3টে যেহেতু আছে এবং তার স্থানাঙ্কগুলো দেখো এক্স আর ওয়াই দেওয়া আছে, তাহলে তার এক্স সিএম থাকবে আর কি ওয়াই সিএম থাকবে। তাহলে ফার্স্টে আমরা এক্স সিএম ক্যালকুলেশন করব। এক্স সিএম এর ফর্মুলা আমরা জানি, m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 বাই কত, m1 প্লাস m2 প্লাস m3। এবার এই যে কোশ্চেন, সেই কোশ্চেনে দেখো বলেছে প্রত্যেকটা ভর কি সমান, তাহলে প্রত্যেকটাকে আমরা m ধরে নিচ্ছি। প্রথমটা স্থানাঙ্ক দেখো 1,1, তার মানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, প্লাস এটার ভর m x2 যেটা সেটা দেখো 2, তারপরে ভর m x3 যেটা সেটা কত 3, বাই নিচে দেখো কত হবে, একেবারে করে দিচ্ছি 3m। তাহলে এখান থেকে দেখো এটা m, এটা 2m আর এটা 3m, তাহলে উপরে কত আসছে 6m আর নিচে কত 3m, তাহলে এটার ভ্যালু কত আসছে 2। তাহলে xcm এর ভ্যালু 2 পেলাম। ঠিক একই রকমভাবে আমরা ycm ক্যালকুলেশন করব। এটার ফর্মুলা কি, m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 বাই m1 প্লাস m2 প্লাস m3। দেখো যারা থিওরি ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো অবশ্যই থিওরি ক্লাসগুলো দেখবে, নাহলে এই যে ফর্মুলা সেই ফর্মুলাগুলো কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, এবার এখানে দেখো m1 এর ভ্যালু m, ওটার ভ্যালু 1 y1, m2 এর ভ্যালু m, y2 এর ভ্যালু 2, m2 এর ভ্যালু m, এটার ভ্যালু 3, আর নিচে দেখো কত হয়ে গেল, নিচে 3m। তাহলে এই ক্ষেত্রেও দেখো উপরে আসবে 6m
আর নিচে কত আসবে 3m, তাহলে এটা সমান কত 2। তাহলে ভরকেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা দেখো xm এর ভ্যালু কত আসছে 2, ysm এর ভ্যালু 2, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে 2,2। তাহলে ভরকেন্দ্র যেটা তার যে স্থানাঙ্ক সেটা কত আসবে 2,2, অর্থাৎ অপশান বি। বোঝা গেল? তারপরে দেখো যে বস্তুর ভরকেন্দ্র বস্তুর উপাদানের বাইরে অবস্থিত সেটি হলো, দেখো ভরকেন্দ্র উপাদানের বাইরে থাকে সেটা হচ্ছে বৃত্তাকার ধাতব রিং। রিং মানে এরকম, তার মাঝখানটা কি ফাঁপা, মানে মাঝখানে কোনো মেটেরিয়ালস নেই, তাহলে তার উপাদানের বাইরে, তাহলে উপাদান তো এইগুলোতে আছে, আর আমরা জানি একটা রিংয়ের ভরকেন্দ্র কি তার মিডিলে থাকে। তাহলে এর যে ভরকেন্দ্র সেন্টার অফ মাস সেটা কিন্তু ওর উপাদানের উপরে থাকছে না। দেখো ধাতব দণ্ড যদি হয়, এটা একটা ধরো ধাতব দণ্ড, তার সেন্টার অফ মাস মিডিলে থাকবে। সমতল চাকতি, চাকতিরও মিডিল থাকবে, সেই মিডিলে দেখো তার কি আছে মেটেরিয়ালস আছে, তাহলে বৃত্তাকার চাকতি তার মিডিলে মেটেরিয়ালস আছে, সেই মেটেরিয়ালসের মধ্যে থাকবে। লম্ব বৃত্তাকার শঙ্কু, শঙ্কু যদি হয় তারও কী হবে মানে এরকম পজিশনে থাকবে, সেখানে মেটেরিয়ালস যদি থাকে তাহলে ওখানে অবস্থিত হবে। তাহলে বৃত্তাকার ধাতব যে রিং, সেই রিংয়ের সেন্টার অফ মাস তার উপাদানের বাইরে অবস্থিত। ঠিক আছে? আচ্ছা, তারপরে 32 নম্বরে যে কোশ্চেনটা আছে কি বলেছে, যদি একটি গোলক দাঁড়াতে থাকে তবে তার আচ্ছা দাঁড়াতে না, এখানে গড়াতে হবে। যদি একটি গোলক গড়াতে থাকে তবে তার আবর্ত গতিশক্তি ও মোট শক্তির অনুপাত কত হবে? আচ্ছা, ক্যালকুলেশনটা আমি করে দিচ্ছি, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার হচ্ছে 32। ভালো করে ব্যাপারটা শুনে নাও, বুঝে নাও যে কীভাবে আসছে। এই মানগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাকে। দেখো এটা একটা অনুভূমিক তল, সেই তলের উপরে একটা গোলক, গোলকটাকে তুমি ধরে নাও নিরেট গোলক। নিরেট গোলক গড়তে গড়তে কী হচ্ছে সামনের দিকে ধরে যাচ্ছে এইদিকে, আর এর যে রেডিয়াস আমরা ধরে নিচ্ছি, এর রেডিয়াসটা হচ্ছে কত আর, গোলকের রেডিয়াস কত আর, আর এ ওমেগা কৌণিক বেগে কি যাচ্ছে। এবার এর আমরা কি করব, শক্তি ক্যালকুলেশন করব। শক্তি এ যেহেতু গড়ছে, গড়ছে মানে তার আবর্ত গতিশক্তিও থাকবে, আবার যেহেতু সামনের দিকে যাচ্ছে তাহলে তার লিনিয়ার যে এনার্জি বা রৈখিক গতিশক্তি সেটাও থাকবে। এর আবর্ত গতিশক্তিকে যদি আমরা ধরো কে ধরি, কে এর ফর্মুলা কি, হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। এবার এটা দেখো হাফ ইন্টু আই মানে জড়তা ভ্রামক, নিরেট গোলকের জড়তা ভ্রামকের ফর্মুলা হয় 2/5 m r স্কোয়ার। আচ্ছা, ব্যাসার্ধ বড় হাতের আর, তাহলে আর স্কোয়ার। আর এখানে দেখো কি আছে ওমেগা, ওমেগার জায়গায় আমরা ধরে নিচ্ছি কি ভি, তাহলে এখানে দেখো এটাকে লিখে দিচ্ছি ভি স্কোয়ার বাই কত আর স্কোয়ার। তাহলে এখানে দেখো আর স্কোয়ার কেটে গেল, 2 কেটে গেল, তাহলে এটা সমান 1/5 m ভি স্কোয়ার। এটা কি তার আবর্ত গতিশক্তি। এবার আরেকটা কি আমরা টোটাল গতিশক্তি ক্যালকুলেশন করব। তাহলে টোটাল গতিশক্তি যদি ই হয় তাহলে ওটা দেখো কে প্লাস কত হাফ এম ভি স্কোয়ার, তাই না? কেটা কি আবর্ত গতিশক্তি আর এটা হচ্ছে রৈখিক গতিশক্তি। কে এর ভ্যালু দেখো আমরা পেলাম 1/5 এম ভি স্কোয়ার প্লাস কত 1/2 এম ভি স্কোয়ার। তাহলে এম ভি স্কোয়ারটা যদি আমরা কমন নিয়ে নিই, এই দুটো পড়ে থাকছে 10 লসাগু, তাহলে এটা 2 আর এটা কত 5, তাহলে এটা সমান কত আসছে 7/10 এম ভি স্কোয়ার। তাহলে আবর্ত গতিশক্তি হচ্ছে 1/5 এম ভি স্কোয়ার, আর টোটাল গতিশক্তি হচ্ছে 7/10 এম ভি স্কোয়ার। আমাদেরকে কি আবর্ত গতিশক্তি ও মোট শক্তির অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে আবর্ত গতিশক্তি হচ্ছে ই এই কে, আর টোটাল গতিশক্তি ই এটার অনুপাত। তাহলে 1/5 এম ভি স্কোয়ার বাই কত 7/10 এম ভি স্কোয়ার। এম ভি স্কোয়ার কেটে গেল, তাহলে 10টা উপরে চলে গেল, নিচে কি 5 × 7। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে এটা দেখো 2, তাহলে 2/7, তাহলে কে ইস টু ই এটা ইকুয়াল টু কি আসছে 2:7। তাহলে এর আবর্ত গতিশক্তি
আর টোটাল যে গতিশক্তি তার যে রেশিও, সেই রেশিওটা কি আসছে? অপশান সি, অর্থাৎ দেখো 2:7। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা এমসিকিউ। আচ্ছা, তারপরে যে এমসিকিউটা আছে দেখো 33, কি বলেছে? এম ভরের একটি সুষম অনুভূমিক মিটার স্কেল তার দুপ্রান্তে যুক্ত দুটি উলম্ব দড়ির সাহায্যে ঝুলছে। 2m ভরের একটি বস্তুকে 75 সেন্টিমিটার চিহ্নিত স্থানে রাখা হলো, দড়ি দুটিতে টানের অনুপাত। আচ্ছা, কোশ্চেন নাম্বার 33, ঠিক আছে? দেখো এবার, তাহলে এটা একটা ধরো দড়ি, না একটা মিটার স্কেল, তাকে এ একটা ধরো দড়ি আর এ একটা দড়ি এখানে কি করা আছে? ঝোলানো আছে। এই টোটালটার দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে কি 1 মিটার, সেন্টিমিটারে করলে কত? 100 সেন্টিমিটার। দিয়ে তার যে ভর, সেই ভরটা কত? এম। তাহলে দেখো তার যে ওজন, সেই ওজন এমজি নিচের দিকে কাজ করবে। আর 75 সেন্টিমিটারের এই জায়গাটাতে একটা 2m ভরের বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে এর ওজন কত? 2mg নিচের দিকে কাজ করবে। আর এখানে যে দড়িটায় বাঁধা আছে, এখানে একটা টান কাজ করবে, সেই টানটা T1। এখানে যে দড়ি, সেই টানটা কাজ করবে কত? T2। এবার দেখো এই টোটাল সংস্থাটা কিভাবে আছে? সাম্য অবস্থায় আছে। দেখো চিহ্নিত স্থানে রাখা হলো, এভাবে টোটাল সংস্থাটা কি সাম্য অবস্থায় আছে। তার নিশ্চয় এই T1 আর T2 এর যোগফল mg প্লাস 2mg এটার সঙ্গে সমান হবে, তাই না? উপরের দিকে বল কাজ করছে কটা? দুটো, নিচের দিকেও দুটো। তাহলে উপরের দুটো বলের সমষ্টি আর নিচের দুটো বলের সমষ্টি পরস্পর কি সমান হবে। আচ্ছা, এটার আমরা নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা এ, এটা বি, এটা সি আর এটা ডি। আমরা যদি এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক নিই, তাহলে দেখো এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক। আচ্ছা, বলের ভ্রামক হচ্ছে যে প্রযুক্ত বল আর ওই বিন্দুর রেসপেক্টে কি দূরত্ব। তাহলে দেখো এ বিন্দুর রেসপেক্টে নিচ্ছি, তাহলে T1, আর T1টা যেহেতু এ বিন্দুতে কাজ করছে তাহলে এটা 0। আর একটা দেখো টোটাল সংস্থাটা যেহেতু সাম্যাবস্থায় আছে, তাহলে মোট বলের ভ্রামকের সমষ্টিটা কী হবে? 0 হবে। তাহলে এখানে দেখো একটা বল কাজ করছে, সেটা কত? mg। আচ্ছা দেখো এই এ বিন্দুর সাপেক্ষে আমরা বলের ভ্রামক নিচ্ছি, তাহলে এ বিন্দুর সাপেক্ষে যদি এই mg ভরটা বা এই mgটা এই সুষম দণ্ডটাকে ঘোরায়, তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে। আর আমরা জানি ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই কোনো একটা বলের ভ্রামক, সেটা কি হয়? মাইনাস হয়। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে সেটা কি? প্লাস হয়। তাহলে এখানে দেখো আর mg যেটা কাজ করছে এখান থেকে যে দূরত্ব ab, সেটার ভ্যালু দেখো কত হবে? 50। তাহলে 50 লিখে দিলাম, ঠিক আছে? ঠিক একই রকমভাবে দেখো এখানে একটা বল আছে 2mg, এটাও দেখো এ বিন্দুর রেসপেক্টে যদি এই দণ্ডটাকে ঘোরায় ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, তাহলে ওটাও মাইনাস। তাহলে 2mg আর এই যে দূরত্বটা এটা দেখো 75, তাহলে এখানে লিখে দিলাম আমরা কত? 75। আর এখানে একটা T2 যদি ওই দণ্ডটাকে ঘোরায় দেখো ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবে, তাহলে ওটা প্লাস T2 × 100, কারণ টোটালটা 100, এটা সমান কত হবে? 0 হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কার ভ্যালু পেয়ে যাব? T2-র ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো এটা 50 mg আর ওখানে কত আসছে? 150 mg। তাহলে এটা সমান দেখো কত আসবে? -200 mg। এটা সমান দেখো -100 × কত? T2, এটা আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে দেখো মাইনাস মাইনাসটা কেটে দিলাম, তাহলে এখান থেকে একবারে করে দিলে T2-র ভ্যালু কত আসবে? 2mg। T2-র ভ্যালু কত আসছে? 2mg। কারণ এই শূন্যগুলো কি কেটে দাও? T2-র ভ্যালু 2mg। তাহলে এখানে T2-র ভ্যালু যদি আমরা বসাই, তাহলে T1-এর ভ্যালু T1 প্লাস T2-র ভ্যালু কত? 2mg। আর ডান দিকে দেখো যেটা আছে সেটা কত? 3mg। তাহলে এখান থেকে T1-এর যে ভ্যালু সেটা কত আসবে? 3mg - 2mg, অর্থাৎ mg।
ঠিক আছে, আমাদেরকে কি ওই দুটোর অনুপাত ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে দেখো এটার অনুপাত আমরা করব T1 = T2। T1 এর ভ্যালু mg আর ওটার ভ্যালু কত আছে 2mg। তাহলে এটার ভ্যালু দেখো আলটিমেট কত আসছে, mg কেটে দিলে 1:2। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান এ 1:2। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে 34, দেখো স্তম্ভ 1 ও স্তম্ভ 2-তে যথাক্রমে দুটি ভেক্টর এবং তাদের মধ্যাকার কোণ দেওয়া হলো। আচ্ছা, এখানে এগুলো বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ আমাদেরকে কি মেলাতে হবে। দেখো আমরা জানি দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে কি ক্রস প্রোডাক্ট ক্যালকুলেশন, এই ডট প্রোডাক্ট করতে হয়। দেখো আমরা জানি এইটা কোশ্চেন নাম্বার 34, এ ভেক্টর ডট বি ভেক্টর এটার সমান কি হয় AB cos θ। AB cos θ, তাহলে এখান থেকে দেখো cos θ সমান কত আসবে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই A ইন্টু বি। এ মানে এখানে মডিউলাস অফ এ আর বি মানে কি মডিউলাস অফ বি কিন্তু, ঠিক আছে। এবার দেখো এখানে যেগুলো একটা দেওয়া আছে, এটা একটা কে ক্যাপ দেওয়া আছে, এটা একটা কে ক্যাপ দেওয়া আছে। তাহলে যদি আমরা এই দুটোর মধ্যবর্তী কোণটা আগে ক্যালকুলেশন করে নিতে পারি, তাহলে দেখো 3j + 4k, ঠিক আছে। তাহলে এইটার মধ্যবর্তী কোণটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো অনেক সহজেই তোমার এইটা হয়ে যাবে। বা এখানে প্রথমটা যদি দেখো পরপর সবগুলো আমরা ক্যালকুলেশন করি তাহলে বুঝতে পারবে। প্রথমে যেটা ভেক্টর আছে i + j আর i - k, তার মধ্যবর্তী কোণ সেটা cos θ আমরা ক্যালকুলেশন করছি। তাহলে দেখো এইটার এটা যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি আসবে, তাহলে এটা দেখো i ক্যাপের সঙ্গে i ক্যাপের ডট প্রোডাক্টটা 1, আর এটা j ক্যাপ আর এটা কে ক্যাপ, ওটা 0 হয়ে গেল। আর নিচে দেখো এইটা যদি মডিউলাস করো √1² + 1², আর বি ক্যাপের যদি মডিউলাস করো তাহলে √, এটাও দেখো 1² + -1² তাই না। তাহলে এটা দেখো 1/, এটা দেখো কত আসছে √2, এটাও কত আসছে √2, তাহলে 1/2। তাহলে cos θ এটা সমান কি আসছে 1/2। তাহলে এখান থেকে দেখো θ সমান কত আসছে 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো এ যেটা সেই এ এরটা কি আসছে বি। তাহলে এখানে দেখো এ এরটা বি, এখানে একটা আছে এখানে একটা আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে উত্তর হয় এ এরটা হবে, না হলে কোনটা এ না হলে ডি, যে কোনো একটা হবে। আচ্ছা, এরপরে দেখো এইটা যদি আমরা ভালো করে দেখি তাহলে পেয়ে যাব এই লাস্টেরটা। দেখো একটা জিনিস ভালো করে, এখানে কে ক্যাপ আছে আর এখানে 3i + কি 4j আছে। তাহলে এইটার মধ্যবর্তী যদি আমরা কোনটা আগে ক্যালকুলেশন করে নিই তাহলে cos θ। দেখো এটা ডট প্রোডাক্ট করো, এটা কি আছে কে ক্যাপ, এখানে কি আছে i ক্যাপ আর এখানে j ক্যাপ। তাহলে এটা ডট প্রোডাক্ট করো, দেখো 0 আসবে আর নিচে যাই থাকুক না কেন সেটা 0 হয়ে গেল। তাহলে cos θ এটা সমান কত 0। তাহলে এখান থেকে দেখো θ সমান কত আসছে 90 ডিগ্রি। তাহলে লাস্টে 4-এর যেটা সেই 4-এরটা কোনটা আসছে 90 ডিগ্রি মানে ডি। তাহলে দেখো অপশন 4 যেটা সেই 4-এরটা কি ডি এর সঙ্গে সমান আসছে। এবার দেখো 4-এরটা এটাতে ডি আছে আর এটা 4-এরটা এ আছে। তাহলে অবশ্যই দেখো উত্তর এইটা হবে, বাকি আমাদের দেখো ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। তাহলে এইরকম টাইপের যদি বড় কোশ্চেন থাকে তাহলে টাইমটাকে তোমাকে সেভ করার জন্য এরকম যে কোনটা শর্টকাট মানে সহজেই কোনটাকে ক্যালকুলেশন করা যাচ্ছে সেইগুলো আগে করে নেবে, যে তারপরে মিলিয়ে দিলেই তোমার অ্যান্সার কিন্তু চলে আসবে। বুঝা গেল? তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, কি বলেছে, এম ভর ও আর ব্যাসার্ধের একটি পাতলা বৃত্তাকার রিং ওমেগা স্থির কৌণিক বেগে তার অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান। কি বলেছে, এম ভর ও আর ব্যাসার্ধের একটি পাতলা বৃত্তাকার রিং ওমেগা স্থির কৌণিক বেগে তার অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান। রিংয়ের কোনো ব্যাসের দুই প্রান্তে এম ভরের দুটি বস্তুকে খুব সাবধানে যুক্ত করা হলো। রিংটি এখন যে কৌণিক বেগে ঘুরবে তা হলো। তাহলে দেখো
তাহলে এখানে আমরা একটা রিং অঙ্কন করছি, এটা একটা রিং, এ তার এই ভরকেন্দ্রগামী যে অক্ষ সেই অক্ষের রেসপেক্টে কি ঘুরছে। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় এর একটা জড়তা ভ্রামক থাকবে, সেই জড়তা ভ্রামকটাকে আমরা ধরে নিচ্ছি কত I1। তাহলে এইবার আর এর যে কৌণিক গতিবেগ সেই কৌণিক গতিবেগটাকেও দেখো বলে দিয়েছে কি ওমেগা। তাহলে এর যদি আমরা কৌণিক ভরবেগ ক্যালকুলেশন করি তাহলে I1 ইন্টু কত আসবে ওমেগা। ঠিক আছে, পরের কেসটাতে কি করা হয়েছে, এই রিংটাতে এইদিকে একটা ভর ঝোলানো হয়েছে এম আর এইদিকে একটা ভর ঝোলানো হয়েছে এম দিয়ে তারপরে একে কী করা হচ্ছে ঘোরানো হচ্ছে। তাহলে এখন এ যে কৌণিক গতিবেগ নিয়ে ঘুরছে সেটাকে আমরা ধরে নিচ্ছি কত ওমেগা 2। এবার দেখো জাস্ট এই দুটোকে কি সামান্যভাবে বসিয়ে দেওয়া হয়েছে, বাইরে থেকে কোনো রকমের এক্সট্রা কি ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। তাহলে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় আমরা জানি কৌণিক ভরবেগ যেটা সেটা কি সংরক্ষিত থাকে। তাহলে এটা প্রাথমিক কৌণিক ভরবেগ আর পরে যেটা পরে জড়তা ভ্রামক I2 হয়ে গেল। তাহলে কৌণিক ভরবেগের যদি সংরক্ষণ সূত্র দেখে I1 ওমেগা এটার সমান কী হবে I2 ওমেগা 2। আমাদেরকে কি ওমেগা 2টা কি ক্যালকুলেশন করতে বলেছে। এবার দেখো যখন চাকতি বৃত্তাকার পথে ঘোরে, আচ্ছা চাকতি তো বলেন রিং, সেই রিংয়ের ব্যাসার্ধ যদি R হয় তাহলে এর জড়তা ভ্রামকের ফর্মুলা হয় mr²। তাহলে এখানে এটা দেখো mr² ইন্টু কত ওমেগা। আর পরের কেসটার ক্ষেত্রে দেখো I2 যেটা সে I2টা দেখো ভর কত, রিংটার ভর হচ্ছে m আর পরে এটা যুক্ত করা হয়েছে। তাহলে m প্লাস দেখো 2 ইন্টু ক্যাপিটাল M আর ব্যাসার্ধ r² আর পরে কৌণিক গতিবেগ কত ওমেগা 2 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে r² কেটে গেল। তাহলে এখান থেকে দেখো ওমেগা 2 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইদিকে থাকছে দেখো m ওমেগা আর এইটা নিচে চলে আসলো m প্লাস কত 2m। তাহলে এইটা হবে পরের তার কৌণিক গতিবেগ। তাহলে পরে যে কৌণিক গতিবেগে ঘুরবে আমাদেরকে কিন্তু সেটাই কি ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে পরের কৌণিক যে গতিবেগ সেটা কত আসছে দেখো m ওমেগা বাই m প্লাস কি 2m। তাহলে অপশান ডিটা হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে এ হচ্ছে মডেল কোশ্চেন সেট 6-এর 19 নাম্বার থেকে 35 নাম্বারের MCQ। তোমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।